এসআইআরে চড়াসুর, ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। খেলা করতে হবে, লড়াই করতে হবে, আর যারা যাবে ক্ষমতা আছে আমার সাথে যাবে, কলকাতা থেকে দিল্লি লড়াই হবে। শুক্রবার এসআইআর নিয়ে সুর চড়িয়েছিলেন হাজরা মোড়ের সভা থেকে। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় ফের চিঠি দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন থেকে শুরু করে কবি জয় গোস্বামী, অভিনেতা দেব, বাংলার বহু খ্যাতনামা ব্যক্তিকে এসআইআর এর শুনানিতে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। লেখেন, এটা অত্যন্ত লজ্জার বিষয় যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বকে হিয়ারিংয়ে হাজির হতে বলা হয়েছে যোগ্যতা প্রমাণ করার জন্য। অমানবিক এই প্রক্রিয়ার শিকার জয় গোস্বামী, দীপক অধিকারী, মোহাম্মদ শামী এবং ভারত সেবাশ্রম সংঘের মহারাজও। এটা কি নির্বাচন কমিশনের স্পর্ধা নয়? সব্বদ বরবাদ, অমর্ত্য সেন বরবাদ, বাংলার গর্ব জয় গোস্বামী বরবাদ। এই যে দেব বসে আছে, দেখুন কত দশক ধরে বাংলায় সিনেমা করছে, তাকেও ডেকে পাঠিয়েছে, 3 বারের এমপি। লজ্জা লজ্জা লজ্জা। বিজেপিকে জানাই ধিক্কার ধিক্কার ধিক্কার। চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লেখেন, এসআইআরে যেভাবে সাধারণ মানুষকে নাজেহাল করা হচ্ছে তাতে আমি মর্মাহত। ইতিমধ্যে 77 জনের মৃত্যু হয়েছে, 4 জন আত্মহত্যা করার চেষ্টা করেছেন, 17 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যেসব মহিলা বিয়ের পর তাদের পদবি বদলেছেন তাদেরও হিয়ারিংয়ে ডাকা হচ্ছে পরিচয় প্রমাণ করার জন্য। এটা মহিলাদের প্রতি অসম্মান। সাধারণ মানুষকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, অকারণ কুকথা বলা হচ্ছে। নির্বাচন কমিশনের কাজে রাজনৈতিক পক্ষপাত এবং স্বৈরাচারী মানসিকতা স্পষ্ট। এই প্রক্রিয়ার একমাত্র উদ্দেশ্য ভোটার বাদ দেওয়া, ভোটার তালিকার সংশোধন বা নতুন কোনো ভোটার যোগ করা নয়। বসিয়েছে একজনকে ইলেকশন কমিশনে, তিনি কে? হোম মিনিস্টারের কোঅপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন। কিন্তু ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে দেয় তাহলে বলবো না কেন? কি ম্যাজিশিয়ান? জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে। না আপনি বিজেপিকে ইলেকশনে জেতাবার জন্য সব নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন। নাগরিকদের অধিকার কেড়ে নিলে আপনার অধিকারও আমরা কেড়ে নেব। চিঠি শেষে মুখ্যমন্ত্রী হাতে লেখেন, আমি জানি আপনি এই চিঠির জবাব দেবেন না, ব্যাখ্যাও দেবেন না, তাও এগুলো আপনাকে জানানো আমার কর্তব্য। নিউজ 18 বাংলা। এসআইআর আতঙ্কে একাধিক মৃত্যুর অভিযোগ। বনগাঁয় আত্মহত্যার অভিযোগ, ঘোলায় স্ট্রোকে মৃত্যু, রামপুরহাটে হার্ট অ্যাটাকে মৃত্যু। উত্তর 24 পরগনার বনগাঁর বলাই দাস। শুক্রবার রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি আত্মহত্যা করেছেন বলাই। বৃহস্পতিবার এসআইআর শুনানি থেকে ফিরে আতঙ্কে ছিলেন। সেদিনই কীটনাশক খান। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। এই ভিডিওর দিকে হ্যাং দিয়ে বসেছে, মাথায় হাত দিয়ে। আমি বসেছে কেন? আমার মাথায় কোনো কাজ করছে না, লোকে বলতে তাড়িয়ে দেবে, এখানে রাখবে না, তারপরে কোনো সুযোগ সুবিধা দেবে না, তোমাকে লোকে খেয়াল করবে না, এই সমস্ত চিন্তা ভাবনায় উনি বসে পড়েছে। আমি উত্তর 24 পরগনার ঘোলা। এখানকার বাসিন্দা অলকা বিশ্বাসের মৃত্যু হয় শনিবার। পরিবারের দাবি, গত সপ্তাহে তিনি এসআইআর শুনানির নোটিশ পান, এরপরে স্ট্রোক হয়। হাসপাতালে ভর্তি ছিলেন বছর 80 বৃদ্ধা। এদিন তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে। আজকে যেদিনই হিয়ারিং এর নোটিশটা তার হাতে আসে, হাতে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে চেয়ার থেকে পড়ে ব্রেন স্ট্রোক হয়ে যায়। কিন্তু আজকে তার প্রাণটা চলে গেল। একটা অসহায় মহিলা, সে এই বয়সে তাকে এইভাবে চলে যেতে হলো। এসআইআর আতঙ্কে মারা গেছে তিনি। জবে থেকে ওনার নোটিশ এসছে এবং এসআইআর জবে থেকে চালু হয়েছে তবে থেকে উনি আতঙ্কে যে আমি কোথায় যাব। বীরভূমের রামপুরহাট। এখানকার বাসিন্দা বছর 75-এর কাঞ্চন মণ্ডলের মৃত্যু হয় শনিবার। পরিবারের দাবি, শনিবার সকালে শুনানির জন্য রামপুরহাট 1 নম্বর ব্লকের বিডিও অফিসে যান বৃদ্ধ। সেখানে হার্ট অ্যাটাক, মৃত্যু। উনি বিডিও অফিসে গেছিলেন, এসআইআর হিয়ারিং ছিল, ওর জন্য গেছিলেন। ওখানে সাইকেলে নামতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে যায়। তারপর তড়িঘড়ি ওখানকার বিডিও সাহেবের গাড়িতে এবং আমরা তৎপর করে
হসপিটালে নিয়ে আসি। তার নাকি 2002-এ কোনো নামের একটা গন্ডগোল ছিল। হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ দুজনকে ডেকেছিল। নিউজ 18 বাংলা। কোথাও এসআইআর এর শুনানি আতঙ্কে অসুস্থ বৃদ্ধা, কোথাও অসুস্থদের বাড়ি গিয়ে শুনানিতে নারাজি আরও। এসআইআর শুনানি নিয়ে নানান অভিযোগ। বছর 72-এর হালিমা খাতুন বালিগঞ্জের বাসিন্দা। পরিবারের দাবি বৃহস্পতিবার নোটিশ দিয়ে শুক্রবার তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়। বৃহস্পতিবারে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হন বৃদ্ধা। উনি শুনেই তো শরীরটা অসুস্থ হয়ে গেল আরো বেশি। 8 তারিখ রাত থেকে বুকে ব্যথা উঠা, তারপর 9 তারিখে আমরা এমার্জেন্সিতে নিয়ে গেলাম। ওরা যোগাযোগ করে বলে গেছিল যে 9 তারিখে হিয়ারিং আপনি যাবেন। বলেছি তো, বললো কি ওনার বদলে আপনি চলে যাবেন। তা আমি কি করে যাব? আমি যদি যাবো তাহলে কি ডাক্তারের কাছে কে নিয়ে যাবে? আপনি অসুস্থ হয়েছিলেন কেন? ওই হিয়ারিং এর বলেছে আসবে, দেখতে ওইটা শুনে। যেতে পারতেন? না বাবা, আমি সিঁড়ি দিয়ে চড়তে পারি না, আসতে পারিনি, কে নিয়ে যাবে? বুক ব্যথা করে, মনে হয় এক্ষুনি পড়ে যাব, একদম চলতে পারি না, জান হাঁপাই একদম ভেতরে দিয়ে। না শোনা কি করে যাব, আমি যেতে পারবো না। শনিবার নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরেই তৎপরতা। এদিনই বৃদ্ধার বাড়িতে যান নির্বাচন কমিশনের প্রতিনিধিরা, এসআইআর শুনানির কাজ করেন। যে এই যে লিস্ট আমরা দেখছি এনুমারেশন ফর্ম, সেখানে 2002-এর যে লিস্ট সেখানে ফর্ম ফিল আপ করা হয়েছে এবং সেখানে পরিষ্কার বিএলও অ্যাপে ডাটা নো ডাটা ফাউন্ড, অর্থাৎ সফট কপিতে ডাটা নেই কিন্তু হার্ড কপিতে ডাটা আছে। এই নানা বিভ্রান্তির মধ্যে এটাও একটা বিভ্রান্তি। বলছে আপনার এখানে নাম আসেনি, বজবজে চলে গেছে, কখনো বলছে বেহালায় আছে, কখনো বলছে আপনার এখানে 2000-এতে নাম নেই। হেয়ারিংয়ে কিছু জিজ্ঞাসা করলো না, বললো কি আপনার 2000 লিস্টের নামটা আমি দেখালাম ছিল, সেটা দেখতে চাইলো, আর আমার আধার কার্ডটা দেখতে চাইলো। আলিপুরদুয়ার শহরের অরবিন্দনগরের বাসিন্দা বছর 76-এর ছানা কুমার দাস, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। তাঁর দাবি তিনি কিডনির সমস্যায় ভুগছেন, মাস 6 ধরে কলকাতায় চিকিৎসা করাচ্ছেন। এই পরিস্থিতিতে তাকে এসআইআর এর শুনানির জন্য ছুটতে হয়েছে আলিপুরদুয়ারে। আমার ভোটের ডিউটি করতে হচ্ছে, আচ্ছা, নাম নাই, প্রিসাইডিং অফিসার। আচ্ছা, কোন ডিপার্টমেন্টে চাকরি করেন? ইলেকট্রিসিটি বোর্ড। বীরভূমের শিউড়ির মুখোপাধ্যায় পরিবার, সম্প্রতি তাদের শুনানির নোটিশ দেওয়া হয়। শনিবার তারা শুনানিতে যান। তাদের দাবি এই পরিবারের সদস্য স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাদের শুনানির নোটিশ দেওয়া হয়েছে। 2002 সালের নাম, এবার সেই জন্য এসেছি। খারাপ তো লাগছে অবশ্যই। শ্বশুরমশাই স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তা তাম্রপত্র পেয়েছিলেন, সেটা নিয়ে এসেছি। মানে ইন্দিরা গান্ধীর হাত থেকেই উনি পেয়েছিলেন এটা। ওনাকে হিয়ারিং আসতে হলো, ওনার 2002-এ যেহেতু নাম পাওয়া যাচ্ছে না, কিন্তু উনি ভোট দিয়েছেন কিন্তু ওনার নাম আসেনি। বিএলওকে বলেছিলাম যে উনি বয়স্ক মানুষ, ইয়ারও যাবে না, ওনার কোনো হিয়ারিং করতে, বাড়িতে হোম হিয়ারিং করতে যাবেন না। বছর 85 শান্তিরঞ্জন কর উত্তর 24 পরগনার পানিহাটির ঘোড়ার বাসিন্দা, ঠিকমতো হাঁটতে পারেন না। তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। পরিবারের অভিযোগ, বাড়ি গিয়ে তাঁর শুনানিতে নারাজ ইআরও। ওনাকে হিয়ারিং আসতে হলো, ওনার 2002-এ যেহেতু নাম পাওয়া যাচ্ছে না, কিন্তু উনি ভোট দিয়েছেন কিন্তু ওনার নাম আসেনি। বিএলওকে বলেছিলাম যে উনি বয়স্ক মানুষ, ইয়ারও যাবে না, ওনার কোনো হিয়ারিং করতে, বাড়িতে হোম হিয়ারিং করতে যাবেন না। নিউজ 18 বাংলা। বাগনানের এইআরওর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ। এসআইআর এর কাজ থেকে অব্যাহতি চান এইআরও, নিয়ম মেনে পদত্যাগ না করায় শোকজ। কমিশনের গাইডলাইন মেনে শাস্তিমূলক পদক্ষেপ। সেটা আমি জেনে বুঝেই করেছি। সে যদি শোকজ করলে তার উত্তর দেবো, রুলস মেনেই দেবো, কিন্তু আমি এখনো হাতে পাইনি, যেটা পাই পেলে আমি উত্তর দেবো। এর আগেই এসআইআর এর কাজে অব্যাহতি চান এইআরও, অব্যাহতি চান বাগনান 2 ব্লকের এইআরও। তথ্যগত ভুলে বহু মানুষের নাম বাদের আশঙ্কা প্রকাশ করেই অব্যাহতি চান এইআরও। ইআরওকে মেল এইআরও মৌসাম সরকারের। আমি পদত্যাগ করেছি, তো আমি লিখিত জানিয়েছি আমার উত্তর। কোনো কি রাজনৈতিক দলের প্রেসার আছে বলে মনে হচ্ছে আপনার? না না না, আমার যেটা মনে হয়েছে আমি জানি, তার কোনো প্রেসার যেটা দেওয়া হয়েছে সেটা করা বাস্তবিক পক্ষে সম্ভব। সমস্ত বিএলএ প্রত্যেকটা দলেরই আমাদের কাছে এসছে, তারা আমরা কাজে নিয়েছি তাদের,
কোনো অসুবিধা নেই, প্রত্যেকের সাথে আমাদের সুসম্পর্ক আছে, কারোর সাথে নতুন করে যে হেয়ারিং এ ডাকি এতে কি কোনো সমস্যা হচ্ছে? এতেই তো সেইটা সমস্যা হচ্ছে না, মানে হবে আর কি। যে পরিমাণে এসছে সেই পরিমাণ করাও সম্ভব না, খুব সূক্ষ্ম সূক্ষ্ম ভুল, ছোট ছোট ভুল ও করতে গিয়ে খুব সমস্যা, ও মানে ডাকা দেখে ওই কাজ করা নেক্সট ইম্পসিবল। এসআইআর এর কাজে অব্যাহতি চাইলেন AERO। নির্বাচন কমিশনকে খোঁচা তৃণমূলের। কমিশনের আধিকারিকই অব্যাহতি চাইছেন। কমিশনের অন্দরে গুরুতর অভিযোগ উঠছে। এসআইআর এ কেলেঙ্কারি স্পষ্ট বলে তো তৃণমূলের। এসআইআর এর নামে প্রান্তিক মানুষের ভোটাধিকার কারার ছক বুঝতে পেরে AERO পদত্যাগ বলে দাবি তৃণমূলের। এসআইআর এ একের পর এক মৃত। শনিবার ফের সিইও দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল। নামবাদ হিয়ারিং হয়রানির অভিযোগে সরব তৃণমূল। অনেক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আপনারা সবচেয়ে মিনিমাম ডিলিশনস নাকি করেছেন, কিন্তু পুরো সেনা নামিয়ে দিয়েছেন। দলের সভানেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের হ্যারাসমেন্ট নিয়ে তিনি পোস্ট করেছেন যে চিঠিটা চিফ ইলেকশন কমিশনকে লিখেছেন। ৭৭টি মৃত্যু হয়েছে। ২০০২টা একটা ফিজিক্যাল লিস্ট ছিল, সেটাকে ডিজিটাইজ করলেন, কিন্তু তার মধ্যে হয়েছে কি নাম, বানান, ইংরেজি, বাংলা, তাতে কত মানুষ হেনস্থা হচ্ছে। এগুলো বিএলএস স্তরেতেই কারেকশন হয়। হিয়ারিং ভেনিউটা আরো কাছাকাছি আনলে জিনিসটা আরো ডিসেন্ট্রালাইজ হয়ে যেত। কেন্দ্রীয় সরকারের ভেনিউগুলোতেও হতে পারত, কিন্তু না, হিয়ারিং ভেনিউগুলো এত দূরে হয়েছে, তাতে কিন্তু খুব অসুবিধা হচ্ছে। দুঃখ প্রকাশ করছেন একটা রাজ্যে নির্বাচিত মুখ্যমন্ত্রী চিফ ইলেকশন কমিশনকে লিখছেন আমি কিন্তু উত্তরের অপেক্ষায় রইলাম, আপনি তো উত্তর দেবেন না। এর চেয়ে দুর্ভাগ্য হতে পারে না। জীবিত হয়েও কমিশনের খাতায় মৃত। জীবিতকে মৃত দেখানোয় বিএলওকে শোকজ। অভিষেকের সভায় মৃত তালিকায় থাকা 3 ভোটার। ২রা জানুয়ারি বারুইপুরে অভিষেকের সভার ঘটনা। 3 বুথের 3 বিএলওকে শোকজের নির্দেশ কমিশনের। দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসকের নির্দেশ কমিশনের। কী কারণে ভুল শোকজ করে জানতে চাইল কমিশন। পূর্ব মেদিনীপুরের রামনগরে চাঁদার জুলুম আর চাঁদা আদায়ের প্রতিবাদ করায় খুনের হুমকি। মাইক হাতেই প্রতিবাদীকে হুমকি ক্লাব কর্তার। আরো বিস্তারিত জানাবে পঙ্কজ, আমাদের সঙ্গে রয়েছে। পঙ্কজ, কে ক্লাব কর্তা? দেখো আপনারা, একেবারে এই ক্লাব কর্তা যেখানে রামনগর থানার এই মান্নারপুর সোনালী সংঘ ক্লাবের সম্পাদক ওয়াসিম রহমান। এই ওয়াসিম রহমানের দাদাগিরি বলা যেতে পারে এক প্রকার, যেখানে প্রকাশ্য মঞ্চ থেকে এক যুবককে খুনের হুমকি এবং বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেখায়। কারণ যেখানে ওই যুবক ওই সোনালী সংঘ ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানের জন্য ওই সদস্যরা তারা জোর জুলুম করে চাঁদা আদায় করছিল এলাকা, আর সেই এলাকার চাঁদা আদায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এই যুবক, স্থানীয় যুবক রবিউল নামে। সেই যুবক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান মঞ্চ থেকে এই ক্লাব কর্তা অর্থাৎ তাদের সম্পাদক ওয়াসিম রহমান তিনি প্রকাশ্য দিবালোকে একেবারে মারার হুমকি এবং তার বাড়িতে আগুন ধরে দেওয়ার হুমকি দেয়। এই নিয়ে কিন্তু পরিবার যথেষ্ট আতঙ্ক রয়েছে। এই রবিউল কর্মসূত্রে বিদেশে থাকেন, তার পরিবার, মা এবং তার স্ত্রী থাকে বাড়িতে। এই কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই নিয়ে কিন্তু রামনগর থানায় অভিযোগ দায়ের করেন। এই নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্ক রয়েছে এলাকার মধ্যে। একেবারেই ধন্যবাদ। আর ক্লাব কর্তা ঠিক কি হুমকি দিয়েছেন শুনবো একবার। আর আমি ওপেন বলছি, মাইকে ক্লাব নিয়ে কথা বলেছে গিয়াসুর ছেলে, তার পোকা নাকি নাম। সে যেদিনকে বাড়ি আসবে সোনালী সংঘ তার যদি ঘরে আগুন বা তার ঠ্যাং না ভেঙে দিতে পারে, তাহলে আমি এই মাইকে বলে দিয়ে যাচ্ছি, তাহলে আমি এই মান্দাপুর গ্রামে আমি সোনালী সংঘের নাম লিব না, মুছে দিব। তার যদি ঠ্যাং না ভেঙে তাকে ঘরে বসতে দিই, সে কত বড় পান্ডা, কত বড় বিদেশে থাকে, কত টাকার মালিক হয়েছে, সে মালিক দেখা যাবে। মান্দারপুর সোনালী সংঘের লাইভ অনুষ্ঠান চলাকালীন মান্দারপুর সোনালী সংঘের সেক্রেটারি এবং 5 নম্বর মৈতনা গ্রাম পঞ্চায়েতের মেম্বার মাননীয় ওয়াসিম রহমান, উনি আমার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে আমার সপরিবারকে প্রাণে মেলে ফেরা হুমকি দেন এবং আমাকে হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে দেবেন এবং প্রাণে মেরে ফেলারও হুমকি দেন। আমার বাড়ি যাওয়ার সম্ভব এই মাসেই ছিল, তো আমি এই ভয়ে আর বাড়ি যাব না। আমার বউ, বৃদ্ধ মা বাবা, বড় দিদি, দাদা বাবু সবাই আছেন, সবাই আতঙ্কে ভুগছেন। সোনালী সংঘের ক্লাবের অনুষ্ঠানে সম্পাদক ওয়াসিম রহমান ধমকি দিয়েছেন, বাড়িতে আগুন লাগিয়ে দিবেন, হাত পা
ভেঙে বাড়িতে বসিয়ে দিবেন। এখন আমি ভয়ে আতঙ্কে আছি। বাঁকুড়া সম্মিলনী মেডিকেলে ভোরে আগুন, সুপার স্পেশালিটি বিল্ডিং এর ইউপিএস রুমে আগুন। ভোর 4টে নাগাদ ইউপিএস রুম থেকে ফুলকি ধোঁয়া দেখতে পাওয়া যায়। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাঁকুড়া সম্মিলনী মেডিকেলে ভোরে আগুন, সুপার স্পেশালিটি বিল্ডিং এর ইউপিএস রুমে আগুন। প্রিয়ব্রত রয়েছে, আরো বিস্তারিত জানাবে। প্রিয়ব্রত, এখন কি পরিস্থিতি রয়েছে? দেখো, আগুন নিয়ন্ত্রণে এসছে এবং গত ভোরবেলায় যখন আগুন লাগে তখন স্থানীয় বাসিন্দা সহ যারা রোগীর আত্মীয় তারাই প্রথমে দেখতে পান আগুনের ফুলকি এবং ইউপিএস রুমের পাশ থেকে এই ফুলকি উঠছিল এবং ধোঁয়া বেরোতে থাকে। এবং পরবর্তীকালে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়, তারা মেডিকেল কলেজ থেকে দমকলে খবর দেওয়া হয়, দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে। কিন্তু যে ইউপিএস রুম, সেই ইউপিএস রুম থেকে আপাতকালীন পরিস্থিতি লোডশেডিং হয়ে গেলে বাঁকুড়ার যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের যে রুম রয়েছে বা সুপার স্পেশালিটি বিল্ডিং রয়েছে সেখানে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করা হয়। সেই ব্যাটারি চালিত যে ইউপিএস রুমে সেখানেই আগুন লাগে এবং আগুন শর্ট সার্কিট থেকেই লেগেছে এমনটাই অনুমান করা হচ্ছে। তবে ঘটনাস্থলে কিন্তু ধারা থাকায় হতাহতের ঘটনা ঘটছে, কিন্তু যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ব্যাটারিগুলির যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার যে উপসঙ্গী সমল সরঞ্জাম তার ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে কিন্তু কিছুটা হলেও এই কয়েকদিন ইউপিএস রুম মেরামতির কাজে সময় লাগবে, ততদিন কিন্তু লোডশেডিং হলে সেই সমস্যা হতে পারে। এখন এই মুহূর্তে মেন লাইনের সেখানে কিন্তু কারেন্ট রয়েছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। কিন্তু স্থানীয় যে পরিস্থিতি তখন যারা বলছিলেন যে এবারে ভয়াবহ আগুন দেখেছেন, তারা ফুলকি দেখেছেন, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের ঘটনা ঘটতেই পারত, কেননা তার পাশেই রয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল হাসপাতালে সুপার স্পেশালিটি রুম। ধন্যবাদ। আসছি পরবর্তী খবরে। উচ্চ মাধ্যমিকের মার্কশিটে বিশেষ ইউভি থ্রেড, মার্কশিটেও থাকবে টাকার মতো সুরক্ষা প্রযুক্তি। জালিয়াতি রুখতে করা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ভারতীয় টাকায় থাকা প্রযুক্তি এবার এইচএস মার্কশিট সার্টিফিকেটেও। মার্কশিটে ইউভি সিকিউরিটি থ্রেড কোডের ব্যবস্থা। 4th সেমেস্টারের পর দেওয়া মার্কশিটে নয়া সুরক্ষা প্রযুক্তি, আর নয়া প্রযুক্তি ব্যবহারে মিলছে রাজ্যের গ্রিন সিগন্যাল। এর আগে প্রশ্নপত্র উত্তরপত্রে বিশেষ কিউআর কোড ব্যবহার করেছিল সংসদ, আর এবার সতর্কতা জারি হচ্ছে মার্কশিটেও। জাল মার্কশিটের এই ইস্যুগুলোকে আটকানোর জন্য এবার আমরা ঠিক ভারতীয় টাকায়, ভারতীয় মুদ্রায় যে যেরকম ভাবে সিকিউরিটি ফিচার্স থাকে, যেটা ইউভি রেডিয়েশনে, আমি যদি ইউভি ল্যাম্প দেই বা ইউভি টর্চ দেই, তাতে কিছু সিকিউরিটি থ্রেট থাকে। সেই সিকিউরিটি থ্রেটটা এখানে দেখা যাবে অ্যাকচুয়াল মার্কশিটে, যেটা আমাদের যেটা অরিজিনাল মার্কশিট, তাতে যদি আমরা ইউভি ল্যাম্প বা ইউভি টর্চ দিয়ে যদি আমরা আলোটা ফেলি, দেখা যাবে ছোট ছোট কিছু সিকিউরিটি থ্রেড আছে। সেটা থাকবেই প্রত্যেকটি মার্কশিটে। যদি না থাকে তার মানে ওটা হচ্ছে জাল মার্কশিট বা জাল সার্টিফিকেট। প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026-এর যে ফাইনাল রেজাল্টটা, সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার সিস্টেমের ফার্স্ট ব্যাচ। তো সেখানে এই ব্যবস্থাটা কিন্তু থাকবে, মার্কশিট এবং সার্টিফিকেট দুটো ক্ষেত্রেই থাকবে। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। কনকনে ঠান্ডায় আপাতত বিরতি রয়েছে বাংলায়। দক্ষিণে এক ধাক্কায় 2 থেকে 4 ডিগ্রি চড়ল পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কত রয়েছে, কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব। বিশ্বজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে, কলকাতার আজকে তাপমাত্রা কত রয়েছে? দেখো, গতকাল 12 ডিগ্রি থেকে কিছুটা নেমে 11.5 ডিগ্রি ছিল এবং আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 1 লাফে অনেকটা বেড়ে গেছে, আজ 15 ডিগ্রি সেলসিয়াস। এমনটাই একটা পূর্বাভাস ছিল। আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে রবিবার এবং সোমবার কিছুটা বাড়তে পারে তাপমাত্রা এবং আবার মঙ্গলবার থেকে তাপমাত্রার পতন, এবং বিশেষ করে পৌষ সংক্রান্তিতে বেশ কিছুটা পারদ নামবে, আবারও ফিরবে জমিয়ে শীতের স্পেল। অর্থাৎ তার আগে এই দুদিন, অর্থাৎ রবিবার এবং সোমবার কিছুটা উষ্ণতা থাকতে পারে দিনের বেলায়। সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও সর্বোচ্চ যে তাপমাত্রা, অর্থাৎ দিনের তাপমাত্রা, সেটা স্বাভাবিকের নিচে থাকবে। এই মুহূর্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে উঠে গেছে এবং একইভাবে যে পশ্চিমের জেলা, সেখানেও তাপমাত্রা কিছুটা বাড়বে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাতে 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতা ও সংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেখানে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। তবে যে সর্বোচ্চ তাপমাত্রা যেহেতু স্বাভাবিকের নিচে থাকবে, তাই শীতের একটা আমেজ থাকবে এবং শীতের স্পেল আবার পৌষ সংক্রান্তি থেকে মাঘ মাসের শুরুতে আরো একটা জমিয়ে শীতের স্পেল আবার শুরু হবে। একেবারে অনেক ধন্যবাদ। আর উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে, কি বলছে হাওয়া অফিস, পার্থ থেকে আমরা আপডেট নেব। পার্থ, উত্তরবঙ্গে আজকে কেমন ওয়েদার রয়েছে, কেমন থাকবে এই সামনের সপ্তাহে ওয়েদার?
দেখো উত্তরবঙ্গের আকাশ কিন্তু মোটের উপর পরিষ্কার রয়েছে, তবে কুয়াশা ছিল, ভোরের দিকে কুয়াশা ছিল বেশ কিছু জেলায়। তবে ভারত কিন্তু নিম্নমুখী, দার্জিলিং এর তাপমাত্রা খানিকটা নেমে 4 থেকে 5 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। অন্যদিকে কালিম্পং সেখানে 6 থেকে 7 ডিগ্রি আশপাশে ঘোরা করছে তাপমাত্রা। সমতলের জেলাগুলোকে যদি আমরা লক্ষ্য করি, আলিপুরদুয়ার থেকে শুরু করে একেবারে 2 দিনাজপুর পর্যন্ত, সেখানেও কিন্তু তাপমাত্রা ভারত খানিকটা নিম্নমুখী, 9 থেকে 10 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা। এবং সংক্রান্তি পর্যন্ত কিন্তু তাপমাত্রা হেরফের করবে, অর্থাৎ গ্রাফ কিন্তু কিছুটা নামতে পারে এবং কুয়াশার যে দাপটটাও কিন্তু অব্যাহত থাকবে। এবং সন্ধ্যের পর থেকে ভারত কিন্তু খানিকটা নামবে, বিশেষ করে পাহাড়ি এলাকায় দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং কিন্তু তাপমাত্রা আরো খানিকটা নামবে।